গাড়িতে ঢুকেই সে গাড়ি স্টার্ট দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো। আপনি আমায় কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন? একটু পরে বুঝতে পারবে জান পাখি। আপাতত এখন তুমি একটু ঘুমাও। বলেই একটা স্প্রে মায়ের মুখে মেরে দিল। স্প্রে মুখে লাগার সাথে সাথে মায়া অজ্ঞান হয়ে সিটে পড়ে গেল। হঠাৎ চোখে পানির চিটা লাগাতে মায়ের জ্ঞান ফিরে আসে। আস্তে আস্তে করে চোখ মেলে সামনে তাকাতে দেখলো তামিম ওর মাথার পাশে বসে আছে আর তার দিকে তাকিয়ে ডেভিল হাসি আসছে। তামিমকে সামনে দেখে মায়া এক লাফে বিছানা থেকে উঠে একটু দূরে গিয়ে দাঁড়ায়। মায়া চারপাশে তাকিয়ে দেখলো সে এখন যে রুমের মধ্যে আছে সেই রুমটা অনেক গোছানো। ভালো করে খেয়াল করে দেখলো এটা সেই রুম যে রুমে মায়াকে কিছুদিন আগে কিডন্যাপ করে আনার পর রাতে শুতে দেওয়া হয়েছিল। তার মানে আমাকে আজকেও আবার ওই একই জায়গায় নিয়ে আসা হয়েছে? কিন্তু কেন? উনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে চাচ্ছে না তো? ভাবতেই ভয়ে মায়ের গলা শুকিয়ে গেল। কি হলো জান পাখি, এভাবে উঠে পড়লে কেন? আমি এখন কোথায় আছি? আমাকে কোথায় নিয়ে এসেছেন আপনি? সেটা তোমার না জানলেও চলবে, তবে এইখানে থাকতে তোমার কোনো সমস্যা হবে না জান পাখি। আমাকে এইখানে কেন নিয়ে এসেছেন আপনি? কি করতে চাচ্ছেন আপনি আমার সাথে? তোমাকে সারা জীবনের জন্য নিজের করতে চাই, তাই তোমাকে আজ বিয়ে করার জন্য এখানে নিয়ে এসেছি। তামিমের কথা শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না যে সে কি শুনেছে। মুখ থেকে কোনো কথাও বের হচ্ছে না, তবুও অনেক কষ্টে কাঁপা কাঁপা গলায় বলল, মানে? মানে খুব সোজা, তুমি তো আমায় ভালোবাসো না, কিন্তু আমি তোমায় ঠিকই মন থেকে ভালোবাসি। আর তোমাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে আমার একটাই রাস্তা বেছে নিতে হয়েছে, সেটা হলো তোমাকে বিয়ে করে সারা জীবনের জন্য নিজের করে নেওয়ার। তামিমের কথাগুলো শুনে যেন তার পুরো দুনিয়াটা উলটপালট হয়ে গেছে। এখন তার কি করা উচিত সে কিছুই বুঝে উঠতে পারছে না। আচ্ছা জান পাখি, তুমি থাকো, আমি একটু আসছি। বলে রুম থেকে চলে গেল। তামিম চলে যাওয়ার পর মায়া ধপাস করে বিছানায় বসে পড়ল। বসে বসে তামিমের বলা কথাগুলো ভেবে যাচ্ছে। তার এখন এই মুহূর্তে কি করা উচিত সে কিছুতেই ভেবে পাচ্ছে না। না, আমি কিছুতেই ওনাকে বিয়ে করব না। ওনাকে আমি ভালোই বাসি না, তাহলে কেন ওনাকে বিয়ে করব? না, আমার এখন কিছু একটা করতেই হবে, না হলে হবে না। কিন্তু আমি কি করব? একটা রুমের মধ্যে বসে থেকে কি বা করতে পারি? আমি এখন কোথায় আছি এটাও তো ভালো করে জানি না। মায়ের মাথা একেবারে হ্যাং হয়ে যাচ্ছে এসব নিয়ে ভাবতে ভাবতে। কি থেকে কি করবে সে নিজেও বুঝে উঠতে পারছে না। প্রায় কিছুক্ষণ পর তামিম আবার রুমে এসে ঢুকলো, হাতে একটা শাড়ি আর কিছু জুয়েলারি নিয়ে। এসেই ওইগুলা বিছানার মধ্যে রেখে দিল আর মায়াকে উদ্দেশ্য করে বলল, জান পাখি, এই নাও, তোমার জন্য শাড়ি আর কিছু জুয়েলারি এনেছি। আমার জন্য মানে? এইগুলো দিয়ে আমি কি করব? তুমি এইগুলো পরবে, কিছুক্ষণ পরে আমাদের বিয়ে, তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে নাও, আমি একটু আসছি। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না, মরে গেলেও না। কেন আমার সাথে এমন করছেন? তামিম নিজের কথাগুলো বলে চলেই যাচ্ছিল, কিন্তু মায়ের কথা শুনে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে। মায়ের মুখ থেকে এমন কথা শুনে এবার তামিমের প্রচুর রাগ উঠে গেল। সে দ্রুতগতিতে মায়ের কাছে এসে মায়ের মুখ চেপে ধরল আর বলল, কি বললি তুই, আবার বল। আমাকে তুই কিছুতেই বিয়ে করবি না, মরে গেলেও না। বিয়ে করবি না বলাতে একটা ভুল হয়েছে, আর মরার কথা বলাতে দুইটা ভুল হয়েছে। কিন্তু তোকে এখন এর শাস্তি দিব না, আগে বিয়েটা হোক, তারপর সব শাস্তি একেবারে পাবি। আর শেষে কি বলেছিলি, আমি কেন তোর সাথে এমন করছি? তোকে আমি ভালোবাসি, তাই তোর সাথে এমন করছি। তোকে এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার। ভেবেছিলাম পড়াশোনা শেষ করার আগ পর্যন্ত তোর সাথে প্রেম করব, তোকে ভালো করে বুঝবো, কিন্তু তা আর হলো না। যখন আজ ভার্সিটিতে তুই বললি তুই আমায় ভালোবাসিস না, জাস্ট একটা বাজি জিতার জন্য আমায় প্রপোজ করেছিলি, তোর এই কথাগুলো শুনে একদম আমার কলিজায় আঘাত লেগেছে। তাই তোকে এখানে তুলে আনলাম বিয়ে করার জন্য। এই তামিম আহমেদ বাহির থেকে যতটা ভালো, ভিতর থেকে ততটাই খারাপ। ভালোবাসার নামে তুই আমার সাথে মিথ্যা অভিনয় করেছিস, এর জন্য তোকে শাস্তি তো পেতেই হবে, কিন্তু সেটা বিয়ের পর, এখন না। কথাগুলো বলেই তামিম মায়ের মুখ ছেড়ে দিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে তামিম এতক্ষণ ধরে মায়ের গাল চেপে ধরে রাখায় মায়ের গাল ব্যথা করতে লাগলো। মায়া বুঝতে পেরেছে ওই দিন তামিমকে ভুল করে প্রপোজ করার ফল তাকে আজ পেতে হবে। মায়া খাটের সাথে হেলান দিয়ে নিচে বসে পড়লো আর দুই হাঁটুর উপর হাত রেখে মাথা নিচু করে ভাবতে লাগলো এখন সে কি করবে। ভাবতে ভাবতে হঠাৎ একসময় মায়ের মাথায় একটা বুদ্ধি আসে। হ্যাঁ বুদ্ধি,
হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। এখন যে করেই হোক এখান থেকে আমাকে পালাতেই হবে। এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিভাবে পালাবো? ভাবতে ভাবতে হঠাৎ মায়ের নজরে পড়ে বিছানার উপর থাকা লাল শাড়িটা, যেটা একটু আগেই তামিম তাকে পরার জন্য দিয়ে গেছিল। শাড়িটা দেখেই বোঝা যাচ্ছে বেশ লম্বা শাড়ি হবে এটা। এখন এই শাড়িটাই আমাকে পালাতে সাহায্য করবে। মায়া বসা থেকে উঠে রুমের দরজা খুলে উকি মেরে এদিক সেদিক তাকালো। না, ভেতরে তো কাউকেই দেখছি না। উনি নিশ্চয় বাইরে গেছেন। এটাই পালানোর একটা সুবর্ণ সুযোগ। মায়া বিছানা থাকা শাড়িটা নিজের হাতে নিল। তারপর রুম থেকে বেরিয়ে ছাদে যাওয়ার রাস্তা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একসময় সে একটা সিঁড়ি বেয়ে উঠে ছাদ দেখতে পেল। ছাদ দেখতে পেয়ে মায়া তাড়াতাড়ি ছাদের মধ্যে চলে আসলো। ছাদে সে পুরো ছাদের কোনায় কোনায় গিয়ে বাড়ির নিচ দেখতে লাগলো। বাড়িটা একটা নির্জন জায়গায় পড়েছে। আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু গাছপালায় ভর্তি। নিচে কোনো গার্ডও দেখা যাচ্ছে না, শুধু দুইটা গার্ড বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে। বাড়িটাও চেয়ার দেয়ালের মধ্যে বন্দি। দেয়ালগুলো এতটা উঁচু না যে লাফ মেরে উঠে দেয়াল টপকে যাওয়া যাবে। মায়া শাড়িটা খুলে ধরে দেখলো শাড়িটা মোটা সুতির কাপড় আর অনেক টাইটও। শাড়িটা তার ভর সহজেই নিতে পারবে। ছাদের চারপাশের দেয়ালের উপরে সিমেন্ট দিয়ে কয়েকটা ভাস্কর্য করা হয়েছে, যা দেখতে অনেক সুন্দর লাগছে। নিশ্চয়ই এর ভেতরে রড লাগানো আছে। এইগুলোর মধ্যেই যে কোনো একটাই শাড়িটা ভালো করে বেঁধে ফেলি। তারপর মায়া ওই ভাস্কর্যের মতো জিনিসটাই শাড়িটা ভালো করে বেঁধে শাড়ির মাথাটা নিচে ফেলে দিল। দ্বিতীয় তলা বাসা, তাই পুরো শাড়িটাই লম্বাই হয়ে গেছে। 2 থেকে 3 হাতের জন্য শাড়িটা মাটিতে লাগেনি। শাড়িটা কয়েকবার টেনে দেখলো এত সহজে ছিঁড়বে না। এবার নিচে নামা যাক। তারপর মায়া ছাদের দেয়াল টপকে শাড়িটা ভালো করে ধরে আস্তে আস্তে নিচে নামতে লাগলো। নামতে নামতে মায়া বারবার নিচের দিকে তাকিয়ে দেখছে আর কতটুকু নামতে হবে। এক সময় একতলার কাছাকাছি আসতেই মায়া আবার নিচের দিকে তাকালো। নিচের দিকে তাকিয়ে মায়া আর নিচে নামতে পারল না, ওইখানে আটকে গেল। কারণ নিচে যে তার জম দাঁড়িয়ে আছে, মানে তামিম। তামিম এক হাত অন্য হাতের উপরে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে। তার মুখে কোনো রাগের রিয়াকশন নেই, একদম স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে সে। তার এমন স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা দেখেও মায়ের বুক ধুক ধুক করে কাঁপছে। না জানি এখন নিচে নামলে তামিম ওকে কি করে। এদিকে অনেকক্ষণ ধরে শাড়ি চেপে ধরে রাখায় তার এখন হাতে ব্যথা শুরু করে দিয়েছে। উপরে ওঠারও কোনো শক্তি নেই তার শরীরে। উপরে উঠেও তার কোনো লাভ নেই, আবার নিচে নামা ছাড়াও তার কোনো উপায় নেই। মায়া এমন পরিস্থিতিতে পড়ে মনে মনে বলছে, মাইনকার চিপায় পড়ছিস মায়া, এবার তোর কি হবে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। তামিম বাহির থেকে আসার সময় মায়াকে ছাদে এদিক সেদিক উকিঝুঁকি করতে দেখে ফেলেছিল। তখনই সে বাড়ির ভেতরে ঢুকে যেদিক দিয়ে মায়া নিচে নামতেছিল সেদিকে এসে দাঁড়ায়। ওইখানে সারাদিন বসে থাকবে নাকি নিচেও নামবে? মায়া নিশ্চুপ, কি বলবে নিজেও বুঝে উঠতে পারছে না। কি হলো, নিচে নামছো না কেন? মায়া এবারও চুপ। নিচে নামবে নাকি আমি এসে নামাবো? মায়া তামিমের এমন কথা শুনে একটু ভয় পেয়ে বলল, না, আপনি আমায় মারবেন। মারবো না, নিচে আসো। না, আপনি মিথ্যে বলছেন। আপনি আমায় মারবেন। যদি নিজের ইচ্ছায় নিচে আসো তাহলে মারবো না, আর যদি আমার তোমাকে নামাতে হয় তাহলে কি করব বুঝতেই তো পারছো। তাহলে প্রমিস করেন আমায় মারবেন না। বুঝেছি, তুমি নামবে না। দাঁড়াও, আমি উপরে আসছি। আমি নামছি তো, এমন করেন কেন? তাড়াতাড়ি। তারপর মায়া আস্তে আস্তে নিচে নেমে পড়ল। নিচে নেমে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তামিম মায়ের কাছে গিয়ে ওর হাত চেপে ধরে ওকে উপরে নিয়ে আসতে লাগলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো কথা বলবে না, চুপ থাকো। মায়া তামিমের কথা শুনে কিছু বলার সাহস পেল না। এদিকে তামিম মায়ের হাত ধরে ওকে আগের রুমে নিয়ে আসলো, যেখানে তাকে একটু আগেও এনে রাখা হয়েছিল। রুমে এসে তামিম দরজাটা বন্ধ করে মায়ের কাছে সেই মায়ের গালে সজোরে 2টা চড় বসিয়ে দিল। চড় খেয়ে মায়ের সাথে সাথে নিচে পড়ে গেল। আপনি আমায় মারলেন কেন? মায়ের কথা শুনে মাথাটা আরো গরম হয়ে গেল। সাথে সাথে সে মায়ের কাছে গিয়ে মায়ের গাল চেপে ধরল আর বলল, তোর এত সাহস কিভাবে হলো আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার? তোকে কি বলে গিয়েছিলাম শাড়িটা পরে রেডি হয়ে থাকবি, কিন্তু তুই শাড়িটা না পরে পালিয়ে যেতে চাচ্ছিলি।
জানিস কত দামি ছিল শাড়িটা, আর কত পছন্দ করে কিনে এনেছিলাম তোর জন্য, কিন্তু তুই সেই শাড়িটা নষ্ট করে ফেললি। তোকে তো এখন এর শাস্তি পেতেই হবে। কথাগুলো বলেই তামিম তার প্যান্টের বেল খুলে মায়াকে মারতে শুরু করলো। মায়া অনেকবার তামিমের কাছে মাপ চেয়েও তার মন গলাতে পারল না। বেল্টের অনেক বাড়ি খাওয়াতে বেচারি মায়া আর থাকতে পারল না, সেখানেই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। মায়া নড়াচড়া করছে না দেখে তামিম বুঝতে পারল মায়া অজ্ঞান হয়ে পড়েছে। তামিম তাড়াতাড়ি করে মায়াকে কোলে তুলে বিছানার উপর শুয়ে দিল। তারপর তার পরিচিত এক ডাক্তারকে ফোন করে বাগান বাড়িতে চলে আসতে বলল। কিছুক্ষণ পর ডাক্তার আসলো আর মায়াকে ভালো করে চেক আপ করে কিছু ঔষধ লিখে দিয়ে চলে গেল। তামিম তার একটা গার্ডকে ডেকে ঔষধগুলো এনে দিতে বলল। বিকাল 4টার সময় হঠাৎ মায়ের জ্ঞান ফিরে আসে। মায়ের পাশেই তামিম বসেছিল। মায়ের জ্ঞান ফিরতে দেখে তামিম মায়ের হাত চেপে ধরে বলল। চান পাখি, এখন কেমন লাগছে তোমার? মায়া তামিমের দিকে তাকাতেই সেই মায়ের কথা মনে পড়ে গেল। সে ভয়ে ভয়ে বলল। এখন ভালোই লাগছে। আচ্ছা, তাহলে এবার উঠে এই খাবারগুলো খেয়ে নাও। মায়ার জন্য রেস্টুরেন্ট থেকে অনেক আগেই খাবার এনে রেখেছিল সে। তারপর সে মায়াকে উঠিয়ে খাবার খাইতে দিতে লাগলো। মায়াও চুপচাপ খেয়ে যেতে লাগলো। সবটুকু খাবার শেষ হলে তামিম মায়াকে কয়েকটা ঔষধ খাইয়ে দিল। চান পাখি, আমি এখন নিচে যাচ্ছি, আর তোমাকে রেডি করার জন্য 2জন মেয়ে পাঠাচ্ছি। তুমি রেডি হয়ে নিও, কেমন? রেডি হব কেন? একটু পরে আমরা বিয়ে করব, তাই। আমি আপনাকে? হ্যাঁ, তোমার আমাকে বিয়ে করতে হবে। আমি এখন যাচ্ছি, ওরা আসলে কিন্তু কোন ধরনের হইচই করবে না বলে দিলাম। লক্ষ্মী মেয়ের মতো তৈরি হয়ে নিবে, ওকে? মায়াকে আর কিছু বলতে না দিয়ে তামিম রুম থেকে বেরিয়ে গেল। মায়ার এখন কি করা উচিত বুঝতে পারছে না। একবার পালাতে গিয়ে ধরে পড়েছে, ধরা হবে এটা। একবার পালাতে গিয়ে ধরা পড়েছে, আর যা শাস্তি পেয়েছে এর জন্য মায়ের তো এখন পালাতেও ভয় করছে। কিছুক্ষণ পর মায়ের রুমে 2টা মেয়ে আসলো আর মায়াকে উঠিয়ে সাজাতে লাগলো। মায়াকে সাজানো হয়ে গেলে ওরা আবার রুম থেকে চলে গেল। ওরা রুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পর তামিম আবার রুমে এসে ঢুকলো। বাহ, খুব সুন্দর লাগছে তো আমার জান পাখিকে। নিচে চলো, কাজই চলে এসেছে। আমার একটা কথা শুনুন প্লিজ। এখন কোনো কথা হবে না, একেবারে বিয়ের পর বলিও যা বলার। এখন নিচে চলো। বলে মায়াকে কোলে তুলে নিচে নিয়ে আসলো। তারপর একটা বৃদ্ধ লোকের সামনে নিয়ে মায়াকে বসিয়ে নিজেও মায়ের পাশে বসে পড়ল। তারপর কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলল। কাজী সাহেব তামিমের কথায় একটা পেপারে কিছুক্ষণ লেখালেখি করে তামিমের দিকে পেপারটা এগিয়ে দিয়ে তামিমকে পেপারটায় সাইন করতে বললেন। তামিম সাইন করে দিলে কাজী সাহেব মায়ের দিকে পেপারটা এগিয়ে দিয়ে মায়াকে পেপারটায় সাইন করতে বললেন। মায়া কি করবে নিজেই বুঝতে পারছে না। অসহায় হয়ে একবার তামিমের দিকে আরেকবার কাজীর দিকে তাকাচ্ছে। মায়ের এমন আচরণে রাগ উঠে গেল তামিমের। মায়াকে জোরে একটা ধমক দিয়ে বলল। পেপারে সাইন করো। মায়া তামিমের ধমক শুনে ভয় পেয়ে গেল, আর উপায় না পেয়ে কাঁপা কাঁপা হাতে পেপারে সাইন করতে যাবে তখনই কেউ একজন চেঁচিয়ে বলল। এ বিয়ে হবে না, বন্ধ করো এই বিয়ে। হঠাৎ কারো এমন কথা শুনে তামিম আর মায়া দুজনে চমকে উঠল। তামিম সামনের দিকে তাকাতেই বড় ধরনের একটা শক খেল। আব্বু, তুমি এইখানে? কেন এইখানে আমি আসতে পারবো না নাকি? না মানে, তুমি হঠাৎ এইখানে কেন আসলে? আর সে তোদের বিয়ে আটকাতে। কি ভেবেছিস তুই একটা মেয়ের অমতে জোর করে তাকে বিয়ে করবি আর আমি সবকিছু জানবো না? রকি ছেলেটাকে এই জন্য তোর সাথে রাখি, যাতে ও সব সময় তোর সব খবর আমাকে দেয়। তুই কি করছিস না করছিস সবকিছু খবর আমাকে বলে। আজকে ওকে ফোন করার পর এইসব আমায় বললো, তাই আমি সোজা অফিস ছেড়ে এইখানে চলে আসলাম। আব্বু, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। তোমার বিশ্বাস না হলে তুমি মায়াকে জিজ্ঞেস করে দেখতে পারো। তাই নাকি? এই মেয়ে ও যা বলছে তা কি সত্যি? তোমরা কি একে অপরকে ভালোবাসো? সত্যি করে বলো আমায়। এখন তার কি বলা উচিত বুঝে উঠতে পারছে না। যদি হ্যাঁ বলি তাহলে যদি ওনার আব্বু আমায় ওনার সাথে বিয়ে দিয়ে দেন, আর যদি না বলি তাহলে তো তামিম ভাইয়া আমায় আস্ত রাখবে না। এখন আমি কি বলবো? এই চুপ আছো কেন? তোমরা কি একে অপরকে ভালোবাসো? হ্যাঁ অথবা না, কোনটা? মায়া অনেক ভাবার পর মাথা নাড়িয়ে না বলে দিল। তার মানে তুমি মেয়েটার অমতে তাকে বিয়ে করতে চাচ্ছিলে? না আব্বু, বিশ্বাস করো, আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। ও হয়তো তোমার সামনে সত্যিটা বলতে ভয় পাচ্ছে, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি বলছি। এই মায়া, আব্বুকে বল না তুমি আমায় ভালোবাসো, প্লিজ একবার বলো। মায়া একবার তামিমের দিকে তাকালো, আরেকবার তামিমের বাবার দিকে তাকালো।
তারপর হঠাৎ বসা থেকে উঠে দৌড়ে তামিমের আব্বুর পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান, উনি আমাকে এখানে তুলে এনে জোর করে বিয়ে করতে চাচ্ছিলেন। আমি একবার পালিয়েও গিয়েছিলাম, কিন্তু উনি আমায় পালাতে দেখে ধরে ফেলেন। তারপর আমাকে ওই উপরের রুমে নিয়ে আমায় 2টা চড় মারেন, আর ওনার বেল্ট দিয়ে আমায় অনেক মেরেছেন। এই দেখেন, বেল্টের বাড়ি খেয়ে আমার হাত একেবারে ভুলে গেছে। কাঁদো কাঁদো গলায় কথাগুলো বলে তামিমের বাবাকে তার হাত দেখালো। মায়ের হাতের দিকে তাকাতে উনার খুব খারাপ লাগলো। মেয়েটাকে মনে হয় পশুর মতো মেরেছে তার ছেলেটা। সি, তোমার থেকে এটা কখনো আমি আশা করিনি। তুমি কিভাবে পারলে একটা মেয়ের সাথে এত নিষ্ঠুরভাবে আচরণ করতে? আব্বু, আমি ওকে ভালোবাসি। ওকে, তুমি ওকে ভালোবাসো, কিন্তু ও তো তোমাকে ভালোবাসে না। তাহলে কেন তুমি ওকে বিয়ে করতে চাচ্ছিলে? ওকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে, কিন্তু ও কি সুখী হতে পারবে? নিশ্চুপ। তোমার বাসা কোথায় মা? এই জায়গায়। তারপর তিনি একটা গার্ডকে ডেকে বললেন, এই মেয়েকে গাড়ি করে ওর বাসায় দিয়ে আয়। যাও মা, ওই লোকটা তোমাকে তোমার বাসায় দিয়ে আসবে। আর আমার ছেলে এমন নিষ্ঠুর আচরণের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ তুমি আমার ছেলেকে ক্ষমা করে দিও। মায়া কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়েছে। আচ্ছা, তুমি এখন যাও, ওই লোকটা তোমার বাসায় পৌঁছে দেবে। মায়া একবার মাথা তুলে তামিমের দিকে তাকিয়ে দেখলো সে তার দিকে কেমন করে যেন তাকিয়েছে। সে যেন চোখের ইশারায় তাকে বলছে, যেও না আমায় ছেড়ে প্লিজ। কিন্তু মায়া আর এইসবে না তাকিয়ে মাথা নিচু করে গার্ডটার সাথে বাইরে চলে এলো। তারপর গার্ডটা মায়াকে গাড়িতে উঠিয়ে ওর বাড়ির ঠিকানা জেনে ওকে নিয়ে বাগান বাড়ি থেকে বেরিয়ে আসলো। আব্বু, তুমি মায়াকে ওর বাসায় পাঠিয়ে দিলে কেন? তো কি করব, মেয়েটাকে এইখানে লুকিয়ে রাখবো? আর তুই কিভাবে পারলি একটা মেয়ের উপর এমন নির্যাতন করতে? আব্বু, আমি ওকে সত্যি ভালোবাসি। ও পালিয়ে যাচ্ছিল দেখে আমার মাথা গরম হয়ে যায়, তাই রাগের মাথায় তার সাথে এমন আচরণ করে ফেলেছি। মেয়েটাকে যে ভালোবাসো তা মেয়েটার পরিবারের সম্পর্কে কিছু জানো, নাকি মেয়েটার ব্যাপারে কোনো কিছু না জেনেই তাকে ভালোবেসে ফেললে? না আব্বু, আমি ওর আর ওর পরিবার সম্পর্কে ভালো করে জেনে নিয়েছি। ওর বাবার নিজের কয়েকটা ব্যবসা আছে। তারা আমাদের মতো ধনী না হলেও মধ্যবিত্ত পরিবারের উপরে লেভেলে আছে। এমন মেয়েকে কখনো আমি আমার ছেলের নিজের বউ বানাবো না, কারণ তোমার বিয়ে অনেক আগে ঠিক হয়ে আছে আমার বন্ধু শফিকের মেয়ের সাথে। ওর মেয়ে বর্তমানে ইংল্যান্ডে আছে, ওই ওখানে লেখাপড়া করে। তার এখন ফাইনাল পরীক্ষা চলছে। 1 মাস পর তার পরীক্ষা শেষ হলে সে দেশে ফিরবে। তারপর তোমাদের বিয়ের তারিখ ঠিক করে বিয়ে করানো হবে। তুমি যত উচ্চ বংশের পরিবারের মেয়েকে ভালোবাসো না কেন, তোমার বিয়ে আমার বন্ধুর সাথেই হবে। আর এটাই আমার ফাইনাল। আর আমি যে কখনো আমার কথার বরখেলাপ করি না, সেটা তুমি খুব ভালো করে জানো। আমি অফিসে যাচ্ছি, কিছুক্ষণ পর একটা জরুরি মিটিং আছে। তুমি তাড়াতাড়ি বাসায় চলে যেও, বাড়িতে আজ তোমার আম্মু একা। এক নাগাড়ে কথাগুলো বলেই রফিক আহমেদ বাগান বাড়ি থেকে বেরিয়ে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আবার অফিসে চলে আসলেন। তামিম তার বাবার কাছ থেকে এইসব কথা শুনে হয়ে ওইখানেই বসে আছে। তার চারপাশে যেন সবকিছু ভেঙে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। কি বলে গেলেন আব্বু এসব? আমার বিয়ে ওনার বন্ধুর মেয়ের সাথে ঠিক করা, অথচ আমি এসবের কিছুই জানি না। যেদিন মায়া আমায় প্রপোজ করেছিল ওই দিন থেকেই আমার পুরো হৃদয়টা জুড়ে মায়া জায়গা করে নিয়েছে। মায়াকে ছাড়া যে আমি অন্য কাউকে নিজের জীবনে ভাবতেও পারবো না। মেয়েটাকে সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছি আমি। ওকে যদি এই জীবনে না পাই তাহলে আমি বেঁচে থেকে কি করব? আবারও যদি আমার না হয় তাহলে আর কারো হতে পারবে না। বিয়ে যদি করতে হয় তাহলে মায়াকে করব, অন্য কাউকে নয়। দরকার হলে মায়াকে আবার জোর করে উঠিয়ে এনে বিয়ে করব, কিন্তু মায়াকে অন্য কারো হতে দিব না, আবার নিজেও অন্য কাউকে এই জীবনে জায়গা দিব না। এদিকে তামিমের বাবার গার্ডটা মায়াকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মায়া বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে বাসার দরজাটা খুলে আস্তে আস্তে নিজের রুমে যেতে লাগলো। মায়াকে বাসায় ঢুকে রুমে যেতে দেখে মায়ের আব্বু রহিমা বেগম দৌড়ে এসে মেয়ের সামনে দাঁড়ালেন। কিরে, সারাদিন কোথায় ছিলি? আর তুই এত সেজেগুজে কোথা থেকে আসলি? বিয়ের জন্য বউয়েরা যেভাবে সাজে, তুইও তো দেখছি ঠিক তেমনই সেজেছিস। মায়ের কথা শুনে এখন কি জবাব দিব বুঝে উঠতে পারছি না। সত্যিটা বললে আবার বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। না, আম্মুকে সত্যি বলা যাবে না। কোন রকমে একটা মিথ্যে বলে বুঝিয়ে নেই, তাহলেই হবে। কিরে, চুপ করে আছিস কেন? কথা বল। এভাবে সেজেগুজে কোথা থেকে এসেছিস? আসলে আম্মু, ভার্সিটিতে আজ একটা অনুষ্ঠান ছিল, তাই ওইখানে বান্ধবীদের সাথে সেজেছিলাম আর কি। তাই সব কোথায় পেলি? ভার্সিটির স্যাররাই দিয়েছে পড়ার জন্য।
তাই সব আবার বাসায় নিয়ে আসলি কেন? তাড়াহুড়ো করে চলে এসেছি, কাল ভার্সিটিতে গেলে আবার নিয়ে যাবো এইসব। ও আচ্ছা, তাহলে তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য টেবিলে খাবার দিচ্ছি। আম্মু, আমি ভার্সিটির অনুষ্ঠানে খেয়ে এসেছি, আমার আর ক্ষুধা নেই। আচ্ছা, তাহলে তুই রুমে গিয়ে রেস্ট নে। আচ্ছা আম্মু। মায়া তার রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তার আম্মু তাকে ডাক দিয়ে দাঁড়াতে বললেন। তোর হাতে এসব কিসের দাগ মায়া? দেখে মনে হচ্ছে কেউ বেল জাতীয় কোনো কিছু দিয়ে মেরেছে। এই যা, ধরা খেয়ে গেলাম না তো আবার? না না আম্মু, এসব কিছু না, আসলে এসব রং লাগিয়েছি। আমাকে মিথ্যে বলে তুই বোঝাতে পারবি না, সত্যি করে বল এসব কিসের দাগ? আসলে ভার্সিটির ছাদ থেকে সিঁড়ি বেয়ে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, এইগুলো সেটারই দাগ।